বাবু, আপনাকে চিন্তিত মনে হচ্ছে। চিন্তার বিষয় তো আছেই। আপনাকে তো এর আগে কোনোদিন এত চিন্তিত দেখিনি। কি হয়েছে বলবেন? তোকে ছাড়া আর কাকে বলবো বল? এই গ্রামের মানুষদের সাথে ভালো ব্যবহার করে টেকা যাবে না। কেন, আবার কেউ আপনাকে ডুবিয়েছে? বুড়িকে অনেকগুলো টাকা ধার দিয়েছিলাম ভালো মানুষ মনে করে। তার থেকেও বড় কথা, কচু চাষের জন্য ওকে একটা ভালো ডোবা দিয়েছিলাম। বুড়ি এখন আর আমাকে পাত্তা দিচ্ছে না। একটা কথা বলবো বাবু? হ্যাঁ, বল না। ওই বুড়িকে আমি ভালো করে চিনি, 1 নম্বরের সুবিধাবাদী মহিলা। কিন্তু আমার কাছে কেউ কিছু চাইলে আমি তো আর না করতে পারি না। আপনাকে এবার থেকে শক্ত হতে হবে। এইসব লোকগুলোকে শায়েস্তা করবার একটাই উপায়, তাছাড়া এরা আপনার কথা শুনবে না। কিন্তু এতদিন আমি ভালো হয়ে থেকেছি সবার কাছে। আর তাছাড়া যাদেরকে নিয়ে আমার কারবার, তাদেরকেই যদি অত্যাচার করি তাহলে আমাকে কি আর কেউ মানবে? সব যদি আপনি করেন তাহলে আমি কি জন্য আছি? তুই পারবি? একবার আমার উপরে ভরসা করে দেখুন, আমি কি করতে পারি সেটা আপনাকে দেখাবো। ঠিক আছে, চেষ্টা করে দেখ, তবে কাউকে বেশি কষ্ট দিস না, কেমন? ঠিক আছে বাবু, আসছি। ঠাকুমা, তুমি আবার আজকে কলমি শাক রান্না করেছো? রোজ রোজ ভালো লাগে না কলমি শাক। কি করবো বল, তার থেকে ভালো খাওয়ানোর কি আর আমার উপায় আছে? কেন, অবিনাশ বাবু তোমাকে কত বড় জমিটা দিল কচু চাষ করার জন্য, কি করলে? অবিনাশ বাবু তো দিয়ে উল্টে গেছে। তাতে চাষ করতে কত খরচ, কত পরিশ্রম জানিস? কিন্তু কচু তো ভালো হচ্ছে। একদম নজর দিবি না ওদিকে। আমি অবিনাশ বাবুকে পর্যন্ত নজর দিতে দেইনি। ওগুলো আমার জিনিস, আমি বুঝবো। কিন্তু ওগুলো দিয়ে তো আমরা ভালো কিছু করতে পারি। তোদের সব সময় উল্টো পাল্টা চিন্তা। যা করেছি কানা, বেশি মাথা লাগাস কেন? যদি আমরা বুদ্ধি না লাগাই তাহলে সারা জীবন আমাদের এরকম অভাবের মধ্যে থাকতে হবে। অভাবের কপাল যখন করে এসেছি তখন তো থাকতেই হবে। সবকিছু কপালের উপর ছেড়ে দিলে হয় না। আমরা নিজেরা কি করেছি যে কপালের উপর দোহাই দেব শুধু? দেখ, বেশি পাকামো মারিস না। যা, শাক সিদ্ধ ভাত দিয়ে উঠেছে কপালে, তাই খা চুপ করে। আরে বুড়িমা, তুমি তো একেবারে যখের ধনের মতো তোমার কচুকে দাগলে রেখেছো, কি গো? না রাখলে আর কি হবে? চারিদিকে তো কত চিল কাক শকুনের নজর আছে। তা তো আছেই, তা যার জমিতে এত কিছু করছো তাকেও কি তুমি চিল কাক শকুন মনে করো? কি বলছিস কি তুই? যদি সেটা মনে না করতে তাহলে অন্তত মনের মধ্যে একটা কৃতজ্ঞতা থাকতো। কেন, আমি কি ভুলে গিয়েছি নাকি তোদের? অবিনাশ বাবু যে বিশ্বাস করে তোমাকে এত বড় জমিটা দিল ভালো মানুষই করে, তার কি দাম তুমি দিয়েছো? অবিনাশ বাবু দিয়েছিলেন দয়া করে, তারপর আমি যা করব সেটা আমার ব্যাপার। সব বিষয় কি তুমি ঠিক করবে? তাছাড়া কি, বাবু জমি দিয়েছেন আমাকে, আমি ছাড়া আর কে ঠিক করবে? দেখো, আমার ভালো রূপটা দেখেছো সব সময়, খারাপ রূপটা দেখোনি। আমি বাবুকে খুব ভালোবাসি। তোমার এই জমি নেওয়ার জন্য যদি আমি বাবুকে কখনো আর চিন্তিত দেখি তাহলে কিন্তু তোমার কপালে খুব দুঃখ আছে। তুই আমাকে হুমকি দিচ্ছিস? সেরকমই প্রয়োজন মনে হচ্ছে। আমাকে হুমকি দিয়ে তুই কিছু করতে পারবি না। আমি আমার 2 নাতনির কথা শুনিনি, তোর কথা শুনবো? তুমি তোমার নাতনিদের কথা শোনোনি সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার কথা যদি না শোনো তাহলে তোমার কপালে চরম দুঃখ আছে। কি করবি তুই আমার? হ্যাঁ, সেটা দেখতেই পাবে। চোখের সামনে এই কচু গাছ সব নষ্ট করে ক্ষেত আমার বাবুকে দিয়ে দেবো। চেনো না তোমাকে? তুই কিন্তু এরকম করবি না। তাহলে তুমি আগে কথা দাও, বাবুর সাথে দেখা করবে, যা পাওনা সব দিয়ে দেবে বাবুকে। ঠিক আছে, বাবুকে গিয়ে বলিস আমি বাবুর সাথে মিলে গিয়ে দেখা করব।
এই কথার যদি অমান্য হয়েছে তাহলে কিন্তু যেটা বললাম সেটাই মনে রেখো। হ্যাঁ, আমি কিন্তু তখন তোমার কোনো কাঁদুনি শুনবো না। আচ্ছা বাবা, ঠিক আছে, যা। কিরে, কিছু খবর আছে? জম্পেস খবর আছে বাবু। কিরকম শুনি? গিয়েছিলাম বুড়ির কাছে আজকে। তো কি বললো সে? তোকে বেশ খুশি খুশি মনে হচ্ছে। দিয়েছি আবার ধমকে চমকে। তারপর? তারপর আর কি, বুড়ি সুরসুর করে বলল যে আপনার পায়ে এসে পড়বে। তাই নাকি রে? তা একেবারে কেঁচো হয়ে গেল নাকি, কি বলিস? না হয়ে আর উপায় কি, বলেছিলাম না আমি গেলে সব ঠান্ডা করে দেবো বাবুকে। তা একরকম ঠিকই করেছিস, ঠিক করেছিস, ঠিক করেছিস, একদম ঠিক করেছিস। বাবু, আপনি যে আমার উপরে এই ভরসাটা করেন তার জন্যই আমি কৃতজ্ঞ। তুই ছাড়া আর কে আছে বলতো আমার? তুই তো সব দায়িত্ব পালন করিস। তা কি বললো বুড়ি, টাকা দেবে? বলেছে তো, এবারেও যদি না দেয় তাহলে তার জন্য আমার অন্য রাস্তা আছে। কি রাস্তা বল দেখি। সে আপনাকে ঠিক সময় বলবো। এবারে যেমন ভয় দেখালাম তেমন আরও ভয় দেখাবো। যদি তাতেও না হয় দেখবেন, হ্যাঁ, সুসুর করে আপনার কাছে হাজির করব। ওকে শিক্ষা দিতেই হবে খগেন, মনে রাখিস। একদম কোনো চিন্তা করবেন না, আমি আছি তো, সব দায়িত্ব আমার। এত বড় কাণ্ডটা কি করে হলো ভাই? আমি তো নিজেও কিছু বুঝতে পারছি না। কিন্তু তুই তো রতনের বন্ধু ছিলিস, তোকে কিছু বলতো না? কয়েকদিন ধরেই দেখছিলাম মন মরা হয়ে থাকছে, জিজ্ঞেস করতেও কিছু বলতো না। এবারে ওর এত বড় মাছের ব্যবসার কি হবে? বর্ষাকালে এক জায়গা থেকে ইলিশ মাছের জোগাড় করে ব্যবসা শুরু করেছিল, কেন যে পাগলামো করে আত্মহত্যা করতে গেল কে জানে। বুঝলি তো, শুধু পয়সা রোজগার করলেই হয় না, চিন্তা মানুষের একটা বড় বিষয়। চিন্তা মানুষকে ভেতর থেকে শেষ করে দেয়। কিন্তু ওর কি এমন চিন্তা ছিল বলতো? তুই এমন কিছু জানিস না যেটা আত্মহত্যার কারণ হতে পারে? একবার বলেছিল বটে, বুড়িমা ওর থেকে অনেকগুলো টাকা ধার নিয়ে রেখেছে, ব্যবসা টাকা দিচ্ছে না, তাই চিন্তিত। কি বলিস কি তুই? আরে বুড়িমা তো আমাদের বাবুর থেকেও অনেক টাকা ধার নিয়ে রেখেছে, এমনকি একটা জমি কবজা করে রেখেছে কচু চাষের জন্য। কি বলিস কি রে? তার মানে কি ওই বুড়ি সবার সাথে এরকম করছে? আমার তো তাই মনে হচ্ছে, কিন্তু বাবুও এই বিষয় নিয়ে খুব চিন্তিত। এটা কি করে আটকানো যায় বলতো? এরকম চিটিংবাজি তো চলতে দেওয়া যেতে পারে না। আমাদের অবিনাশ বাবুর জায়গায় অন্য কেউ থাকলে তো বুড়িকে এতদিন খতম করে দিত। ব্যাপারটা তো আমারও অসহ্য লাগছে। একটা মানুষ এভাবে মারা যাবে একজনের স্বার্থপরতার জন্য, সেটা তো কিছুতেই মেনে নেওয়া যায় না। দেখ, বাড়িতে সবাই কান্নাকাটি করছে, কি অবস্থা বলতো? আমার তো আরো জ্বালা রে। কেন? ওদের বাড়ির মেয়ের সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে, এরকম যদি বুড়ি হয় তাহলে তো সারা জীবন জ্বলতে হবে কলা। তুই সাবধানে এগো ভাই, তবে আমাদের বুদ্ধি করে ব্যাপারটা নিয়ে কিন্তু ভাবতেই হবে। আর আমি আমার দিক থেকে অবিনাশবাবুকে সবকিছু জানাবো। ঠিক আছে, এখনের মতো রতনের সব কাজ কারবার মেটানো যাক, পরে বুড়ির বিষয়টা ভাবা যাবে। আমার সব বোনাস হয়ে গেছে বাবু, আমাকে বাঁচান। কি হয়েছে কমলা? এ হচ্ছে রতনের বউ। রতন মানে আজকে যে গ্রামে আত্মহত্যা করেছে? হ্যাঁ বাবু, দিব্যি মানুষ ছিল, কিন্তু কেন যে এরকম করলো কিছুই তো বুঝতে পারছি না। আমি একটা জিনিস বুঝতে পেরেছি বাবু, আর সেটা আপনার সামনে জানানো দরকার এখন। কি হয়েছে? তুমি নতুন কিছু জানতে পেরেছো? ওর ভালো বন্ধু ছিল গোপাল, গোপালের মারফত জানতে পারলাম আমি সবকিছু। কি জানতে পেরেছি সেটা বলতো। জানতে পেরেছি যে ওই রতনের যে মাছের ব্যবসা ছিল সেখান থেকে বুড়ি ভুলিয়ে ভালিয়ে অনেক টাকা ধার নিয়েছিল, আর সেটাই বুড়ি শোধ করেনি, আর সেই চিন্তাতেই রতন আত্মহত্যা করেছে। কি বললি? এত বড় সাহস বুড়ির? আমি তো সেটাই বলছি, সবার কাছ থেকে চিটিংবাজি করছে, এটা কখনো সহ্য করা যায় না। অনেক হয়ে গেছে, আর সহ্য করব না। বাবু, আপনি এর বিচার করুন। আপনি যদি এর বিচার না করেন তাহলে এরপরে আমিও আত্মহত্যা করতে বাধ্য হব। আমি তোমাকে কথা দিচ্ছি, এরকম ঘটনা আর ঘটবে না, আর আমি বুড়ির উপযুক্ত শাস্তি দেব।
তোমার সাথে আমার দেখা করতে খুব ভালো লাগে। আমারও ভালো লাগে না, সারাক্ষণ বাড়িতে ঠাকুমার সাথে ঝামেলা, আর ভালো লাগে না। রতন চলে যাওয়ার পর মনটা এমনিতেই ভালো নেই। সেটাই তো স্বাভাবিক, তোমার খুব ভালো বন্ধু ছিল। তার থেকেও বড় কথা, খুব ভালো একজন মানুষ ছিল। তো এত ভালো একটা ব্যবসা শুরু করেছিল, কিন্তু তোমার ঠাকুমা টাকা নিয়ে ওকে ডুবিয়ে দিল। ব্যাপারটা আমিও জানতে পেরেছি, যেটা হয়েছে সেটা একদম ভালো হয়নি। তবে আমি চাই তোমার বন্ধু রতনের ব্যবসাটা তুমি সামলাও। তার জন্য তোমাদের একটা সাহায্য লাগবে। কি সাহায্য? ইলিশের ব্যবসাটা আমি করব ঠিক করেছি। তবে আমরা যেহেতু বিয়ে করতে চলেছি, তাই আমি চাই তুমিও নিজের পায়ে দাঁড়িয়ে স্বনির্ভর হও। কিন্তু আমি কি করব বলো তো? আমি কি কিছু করতে পারি? করতে পারো। তোমরা দুজন বোন মিলে তোমাদের ঠাকুমাকে উচিত শিক্ষা দিতে পারো। তাছাড়া তোমরা দুই বোন খুব ভালো কচু রান্না করতে পারো। আমি তোমাদের ইলিশ মাছ দেব, তোমরা ইলিশে রান্না করে বাজারে কচু ইলিশ রান্না করে বাজারে দোকান দেবে। জানো, আমিও একদিন এই কথাটা ভাবছিলাম, ঠাকুমাকে বলেছিলাম, কিন্তু ঠাকুমা আমার কথা শুনলো না তো। তোমার ঠাকুমার কথা আর তুমি কতদিন মেনে চলবে? এবারে সময় হয়েছে তোমাদের দুজনকে এক হয়ে প্রতিবাদ করবার। তোমরা দুই বোন এক হলেই তোমার ঠাকুমারা শিক্ষা পাবে। ঠিক আছে, আমাদের এই বিষয়গুলো ঠিক হয়ে যাওয়ার পরেই আমরা বিয়ে করব। এখন বাড়িতে যাই, না হলে আবার ঝামেলা হবে। ঠিক আছে। অনেক হয়েছে ঠাকুমার কথা শোনা, আর নয়। আমিও এটাই ভাবছিলাম, এত কিছু কাণ্ড হচ্ছে সব ঠাকুমার জন্য। তুই জানিস, গ্রামে রতন বলে যে লোকটা আত্মহত্যা করেছে, তার পেছনেও ঠাকুমা দায়ী। জানি, ঠাকুমা আমার থেকে অনেক টাকা নিয়ে বসে আছে। শোন, আমি একটা কথা বলছি। হ্যাঁ বল, কি কথা? রতন কাকা মারা যাওয়ার পর গোপাল সব দায়িত্ব নেবে ওর ইলিশ মাছের ব্যবসার। ও বলেছে যে আমাদের ইলিশ মাছ দেবে, আমরা যদি কচু নিয়ে কচু ইলিশ বানিয়ে বাজারে বিক্রি করি। সেদিন তো ঠাকুমাকে বলেছিলাম, দেখলি তো কেমন মুখ করলো। এবারে আর বলবো না, করব। আমরা যখন বুঝতে পারছি যে ঠাকুমার দোষ, তখন আমাদেরই প্রতিবাদ করতে হবে প্রথম। চল, আমরা গিয়ে কচু কেটে নিয়ে নিজেদের মতো রান্না করে দোকান দেব। যতদূর শুনলাম, অবিনাশ বাবুও ভয়ানক রেগে রয়েছেন। সেটাই স্বাভাবিক, গ্রামের একজনের এত বড় একটা ক্ষতি হয়ে গেল, তারপরও যদি রাগ না করেন, কবে রাগ করবেন? তাহলে আমাদের এখন ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। আমরা চেষ্টা করে নিজের ভাগ্য বদলাতে পারি, আর গ্রামের ভাগ্য বদলাতে পারি। দেখবি, আমাদের কচু ইলিশের নাম একদিন বাইরে ছড়িয়ে পড়বে, আর তার জন্যই সুনাম হবে আমাদের গ্রামের। আমরা আর মানব না ঠাকুমার অত্যাচার। আমি মানছি যে বাবা মা মারা যাওয়ার পর ঠাকুমা আমাদেরকে মানুষ করেছে, কিন্তু তাই বলে তো এটা নয় যে যা ইচ্ছে তাই করবে। আমাদের ভালো থাকার, ভালোবাসার মর্যাদা যদি দিতে না পারে, তাহলে আমরাও আর মর্যাদা দেব না। একদম ঠিক কথা। এবার থেকে আমাদের যেটা মনে হবে সেটাই করব। কি হয়েছে ঠাকুমা তোমার? আমার শরীরটা ভালো লাগছে না। কেন, কি হয়েছে? আজ কচুর খেতে গিয়ে দেখলাম একটাও কচু নেই, সব তুলে নিয়ে গেছে, আর জমিটাও ঘিরে দিয়েছে। আমি সব জানি কে করেছে। তুই জানিস কে আমার এত বড় ক্ষতি করেছে? ক্ষতি করেনি, বরং ভালো করেছে। ভালো করেছে? তুই এটা বলতে পারলি? কারণ আমি সব জানতে পেরে গেছি। আমরা দুজনেই জানতে পেরে গেছি যে তুমি সবার থেকে টাকা খেয়ে বসে আছো, এমনকি রতনের টাকাও মেরে দিয়েছো, আর সেই জন্য চিন্তায় ও আত্মহত্যা করেছে। এইসব তোদের কে বলেছে? গ্রামের সবাই সবকিছু জেনে গেছে। কি বলছিস তুই? আমার আরো বেশি শরীর খারাপ করছে। আর হ্যাঁ, তোমার কচু অন্য কেউ কাটেনি, আমরাই কেটেছি। কারণ কাল থেকে আমরা নতুন কচুর দোকান দেব বাজারে, কচু ইলিশের দোকান। কি বলছিস কি তুই? ঠিক বলছি, অনেক সহ্য করেছি তোমার অত্যাচার, আর করব না। আর হ্যাঁ, তোমার জমি অবিনাশ বাবুর লোক খগেন ঘিরে দিয়েছে, কারণ জমিটা অবিনাশ বাবুর। তোমার এই ভুলভাল কাজ আর চলবে না। আমার ভালো লাগছে না, শরীরটা কিরম করছে। আহ, আহ।
কচু দিয়ে কোনোদিন ইলিশ মাছ হতে পারে, আমি তো জানতামই না। তাহলে কত বড় একটা জিনিস জানতে পারলে বলো তো? কচু দিয়ে ইলিশ মাছের টক, ইলিশ মাছের ঝোল, আর কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা। এই তোমাদের এত ভালো রান্না, রোজ খাবো আমরা এসে। হ্যাঁ, অবশ্যই খাবে, তোমাদের জন্যই তো দোকান দেওয়া। দেখেছিস, আমরা দোকান দিলাম বলে কত ভালো হলো। সবাই দেখ আমাদের কত প্রশংসা করছে। হে ভাবাই যায় না, ওই শয়তান বুড়ির তোমরা নাতনি, ওই বুড়ি এক নম্বরে শয়তান পিশাচ। এরা যা বলছে ঠাকুমার নামে একদম ঠিক কথা বলছে রে। ডাইনি বললেও কম বলা হয়। একদম ঠিক কথা। আমরা যদি ওই ডাইনির অপেক্ষায় বসে থাকতাম তাহলে কোনোদিন নিজেদের স্বপ্ন সফল করতে পারতাম না। এবারে শরীর খারাপ হয়েছে, বুড়ি এবার বুঝবে মজা। আমি তো সেই সমস্ত কাজ ছেড়ে ওর পাশে গিয়ে আর বসে থাকতে পারবো না। আমিও পারবো না। যতক্ষণ না নিজের ভুল বুঝতে পারছে ততক্ষণ ওভাবেই পড়ে থাকবে। আপদ বিদে হলেও ক্ষতি নেই। যত মানুষের খারাপ করবে তত এরকম হবে। আমরা বুঝিয়ে বলেছিলাম, বল, আমাদের কথা শুনলো না। ছাড় তো, এখন আমাদের দোকান ভালো চলছে, মজা কর এখন। হায় হায় বাবু, আমাদের ছেড়ে আপনি কোথায় চলে গেলেন? আপনি তো কোনো দিন কারোর ক্ষতি চাননি, তাহলে কেন ওপরওয়ালা তাড়াতাড়ি ডেকে নিল? সারা জীবন তো আমি আপনার হয়ে কাজ করেছি, এবার আমি কি করব? শান্ত হোক খগেন, মানুষের কথা কি বলা যায়? ভালো মানুষেরা সবাই আগেই চলে যায়। কেউ কোনোদিন ভাবতে পেরেছিল অবিনাশবাবু এত তাড়াতাড়ি চলে যাবে? আমাদের কত ইচ্ছে ছিল কচু ইলিশ করে খাওয়াবো একদিন, সেই ইচ্ছে অপূর্ণ থেকে গেল। সারা জীবন শুধু মানুষটা অন্যকে দিয়েই গেলেন, পেলেন না কিছুই। শেষ জীবনে আমি জোর জবরদস্তি করে ওইটুকু জমি ফিরিয়ে এনেছিলাম। নিজের যা যতটুকু ছিল সারা জীবন শুধু বিলিয়ে গেলেন সবাইকে গো। আমার ঠাকুমাও শেষ পর্যন্ত ছলনা করলো। এত ভালো মানুষ আর হবে না। হায় রে, ভালো মানুষেরা কেন যে এত তাড়াতাড়ি চলে যায়? এবারে তোমরা বলতে পারো আমি কি নিয়ে থাকবো? অবিনাশবাবুর ফেলে যাওয়া কাজ এখন তোমাকেই করতে হবে। হ্যাঁ, রতন কাকুর মৃত্যুর পিছনে আমাদের ঠাকুমা দায়ী। ঠাকুমাকে শাস্তি দিতে হবে। ঠিক বলেছ লতা, তুমি জমিদারের সবকিছু জানো, দায়িত্ব এখন তোমাকেই নিতে হবে। এত বড় দুঃখ কাটিয়ে উঠতেই তো আমার জীবন চলে যাবে। নিজেকে সামলাও। সমস্ত গ্রামের দায়িত্ব অবিনাশবাবু তোমার উপরে দিয়ে গেছেন। সারা জীবন তোমাকে নিজের ছেলের মতো মনে করেছেন, এখন থেকে সেই দায়িত্বগুলো তোমাকে পালন করতে হবে। মানুষটাকে দেখে একবারও মনে হয়নি যে অসুস্থ। যদি অসুস্থ হতো তাহলে আমি ডাক্তার ডেকে আনতাম, চিকিৎসা করাতাম। কি আর করবে বলো, সবই কপাল। মানুষটা যেখানেই থাকুক সেখানে যেন ভালো থাকে, এইটুকুই ওপরওয়ালার কাছে প্রার্থনা করব। উনি যেখানেই থাকবেন ভালো থাকবেন, আর কোনোদিন তো কারো ক্ষতি করেননি, তাই ওনারও কোনো খারাপ হবে না। আমরা ওনার শ্রাদ্ধ শান্তি খুব ভালো করে করব, আর এখন থেকে আমরা সবাই মিলেমিশে থাকব। দেখো, এটা তোমাকে কিছু বলতে এসেছে। আমার আর কিছু শোনার অবস্থা নেই বাবা, আমার শরীর খুব খারাপ। শরীর খারাপ বললে তো হবে না, অবিনাশবাবু মারা গেছেন, ওনার ফেলে রাখা কাজ আমাকে করতে হবে, তাই তোমাকে কথাগুলো শুনতেই হবে। আমার স্বামীর মৃত্যুর জন্য তুমি দায়ী, এর বিচার করতেই হবে আজকে। মরা মানুষকে নিয়ে কি বিচার করবি? মানে কি বলতে চাইছো তুমি? যে মরে গেছে তার বিচার হবে না? মারা গেছে তোমার জন্য, তুমি টাকা খেয়ে নিয়েছো, সে তো আত্মহত্যা করেছে তার জন্য। আমার জীবনের সবটুকু সুখ শান্তি কেড়ে নিয়ে এখন এখানে শুয়ে আছো মহানন্দে। অবিনাশবাবু তোমার জন্য চিন্তায় থাকতো, আমি দেখেছি উনি একা একা পায়চারি করতেন। এতগুলো মৃত্যুর বোঝা তোমার কাঁধে, যদি নিজের পাপের প্রায়শ্চিত্ত না করতে পারো তাহলে মরে গিয়েও শান্তি পাবে না। আমি নিজের ভুল বুঝতে পারছি, কিন্তু কি করব বল, ওরা আমাকে ক্ষমা করবি না? আমি তোমার মুখও দেখতে চাই না এক মুহূর্ত। সুস্থ হয়ে উঠলে এই গ্রাম ছেড়ে চলে যাবে তুমি, আর কোনো কথা শুনতে চাই না। আর হ্যাঁ, গোপালের সাথে তোমার নাতনির বিয়ে হবে, এটাও সিদ্ধান্ত হয়ে গেছে, কথাটা শুধু তোমাকে জানিয়ে রাখলাম।
বাবারা, আমাকে ক্ষমা করে দাও। এখন আর ক্ষমা চেয়ে কি হবে? আমি জানি সারা জীবনে যা করেছি তার কোনো ক্ষমা নেই, তবুও এই মৃত্যুশয্যায় এসে নিজের ভুল বুঝতে পারছি। যদি উঠতে পারতাম তাহলে তোমাদের পায়ে ধরে ক্ষমা চাইতাম, কিন্তু এখন আমার মনে প্রচন্ড অনুশোচনা হচ্ছে। সারা জীবন কেন এত চিটিংবাজি করলাম মানুষের সাথে? তোমার জন্য একটা মানুষের জীবন চলে গেল, সে খেয়াল আছে? মরার পর যদি রতনের সাথে কখনো দেখা হয় তাহলে ক্ষমা চেয়ে নেব। আমি স্বীকার করছি যে ওর মৃত্যুর জন্য আমি দায়ী। আমাকে ক্ষমা করে দাও। আহ, আহ। মানুষটা তো শেষ হয়ে গেল, কিন্তু যা ক্ষতি করে গেল সেই ক্ষতিগুলো রয়েই যাবে। একটা সময় ভাবতাম যে ঠাকুমা আমাদের মানুষ করেছে, ঠাকুমা যদি ছেড়ে চলে যায় তাহলে আমরা কত কষ্ট পাবো। কিন্তু আজ ঠাকুমা মারা যাওয়ার পর কষ্টের থেকে বেশি আনন্দ হচ্ছে। এটা ভেবেই আনন্দ হচ্ছে যে মানুষটা আর কোনোদিন কারো ক্ষতি করতে পারবে না। যা হওয়ার হয়ে গেছে। গ্রামের মানুষেরা এখন থেকে শান্তিতে ভালো করে থাকতে পারবে, কেউ আর চিটিংবাজি করবে না। কিন্তু কমলা কাকিমার কি হবে? এখন থেকে তোমাদের কচু ইলিশ ব্যবসাতে কমলা কাকিও সাহায্য করবে। হ্যাঁ, তাতে আমার মন একটু ভালো থাকবে। সারাক্ষণ আমারও মরা মানুষের স্মৃতি নিয়ে বেঁচে থাকতে আর ভালো লাগে না। ওকে ছাড়া তো আর কোনোদিন কারোর দিকে তাকাতে পারবো না, কিন্তু মনটা একটু হালকা হবে তোমাদের সাথে থাকলে। আরে আমিও অবিনাশ বাবুর চেয়ারের নিচে বসে সারা জীবন ওর ফেলে যাওয়া কাজগুলো করে যাব। এখন থেকে আমরা সবাই মিলেমিশে থাকব, কেউ কারোর সাথে চিটিংবাজি করব না, কেউ কারোর সাথে ঝামেলা করব না। আর এটাই হবে আমাদের অবিনাশ বাবু আর রতনকে দেওয়া সেরা উপহার। আর তোরা তাড়াতাড়ি বিয়েটা কর। আমি তো খুব তাড়াতাড়ি বিয়ে করব, কিন্তু তোমাদেরও যদি আমাদের বিয়ের নিমন্ত্রণ খেতে হয় তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।